মামাতো ভাইয়ের বিয়ে, সেই আনন্দে সেজেগুজে সবার সাথে স্টেজে উড়াধুরা ডান্স করছি। আজ আমি অনেক অনেক খুশি, কারণ আমার জীবনে থাকা রাক্ষসটা রাজবিয়ে। এখন থেকে বউকে নিয়ে বিজি থাকবে, আর আমার জীবনেরও শান্তি বজায় থাকবে। আহা, কি আনন্দ! আনন্দে আমি আকাশে বাতাসে উড়তাছি। আরে ডিজে আঙ্কেল, আরেকটা ফাটাফাটি মিউজিক প্লে করুন, কাছে এসে চিল্লিয়ে বলে। আরেকটা গান স্টার্ট হতেই সবাই একসাথে পায়ে পায়ে তাল মিলিয়ে নাচতে শুরু করে। হঠাৎই গান স্টপ হয়ে গেলে রিমঝিমের মুখ দিয়ে অকথ্য ভাষা বেরিয়ে আসে। পেছন ঘুরে ডিজেকে ইচ্ছে মতো কথা শোনাবে, তার আগেই মামা আফতার তালুকদারকে সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে চুপসে যায়। কেউ একজন ঝটকা দিয়ে রিমঝিমের হাত ধরে স্টেজ থেকে টেনে নিয়ে যেতে শুরু করে। আম্মু, এভাবে টেনে নিয়ে যাচ্ছ কেন? কি হয়েছে? হঠাৎ বিয়েবাড়ি মরাবাড়ির মতো থমথমে রূপ ধারণ করল কেন? উত্তেজিত হয়ে জিজ্ঞেস করে। এলিজা শেখ মেয়ের প্রশ্নের উত্তরে কিছুই বলেন না। তার মুখ গম্ভীর, থমথমে। দেখেই বোঝা যাচ্ছে কিছু একটা হয়েছে। আশেপাশের মানুষের ফিসফিসানি থেকে শুনতে পায় বরযাত্রী যাওয়ার আগেই কনে পালিয়েছে। বিয়েটা আর সম্ভব নয়, তা কনেপক্ষ জানিয়ে দিয়েছেন। কথাটা রিমঝিমের কাছে অবিশ্বাস্য শোনালো, কারণ প্রিয়া আর সৃজন একে অপরকে অনেক ভালোবাসে। তাদের ৩ বছরের সম্পর্ক। ভালোবেসেই তারা এই বিয়ে করছে তা সৃজন জানিয়েছিল। তাদের সম্পর্কে আফতার তালুকদার আর নাজমা তালুকদার সম্মতি দিয়েছেন। আজকেই তাদের বিয়ের কার্য সম্পন্ন হওয়ার কথা। কিন্তু প্রিয়ার পালিয়ে যাওয়ার ব্যাপারটা রিমঝিমের মাথায় ঢুকছে না। এটা কিভাবে হতে পারে, যেখানে মেয়েটার চোখে মুখে স্পষ্ট দেখেছিল নিজ বিয়ের আনন্দ? সেটাকে মিথ্যা প্রমাণিত করে কোথায় গেল? ভাবনায় এতটা ব্যস্ত ছিল যে এলিজা শেখ স্টেজে উঠিয়ে তাকে বসিয়েছে তার লক্ষ্যই করেনি। আম্মু, তুমি আমাকে এখানে বসালে কেন? বিস্ময়ে প্রশ্ন ছড়ে। এখানে কারা বসে? এলিজা শেখ। কারা আবার? বর কোনে? কোনে কোথায়? পালিয়ে গেছে। রাইট, তুমি এখানে বসেছ মানে তুমিই এখন কোনে। আম্মু, তুমি আমার সাথে মজা করছো তাই না? একদম না, তোমার সাথেই সৃজনের বিয়ে হবে আজ। কথাটা কানে আসতেই ততক্ষণাৎ সোফা ছেড়ে উঠে দাঁড়ায়। ভয়ে পেছাতে পেছাতে ঘন ঘন শ্বাস ফেলতে শুরু করে। না না, আতঙ্কিত হয়ে। আম্মু প্লিজ না, তুমি তো জানোই ভাইয়াকে আমি কতটা ভয় করি, আর তার সাথেই আমি সারা জীবন কিভাবে কাটাবো। আমি এই বিয়ে করতে চাই না, প্লিজ। করুণার সুরে। তোর মামা আর আমি অনেক ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি, আর আমরা আমাদের সিদ্ধান্তে অটুট। আর তাছাড়া সৃজনও এই বিয়েতে রাজি, আর তোমার না করাতে এতে কিছুই যায় আসে না, এলিজা শেখ কাটকাট গলায় জানিয়ে দেয়। কেন জেনে বুঝে আমায় সিংহের গুহায় রাখার বন্দোবস্ত করছো? তুই সৃজনকে কেন এত অপছন্দ করিস, ভয় পাস, এটাই আজ অবধি বুঝতে পারলাম না। ছেলেটা কত ভালো একজন হার্ট সার্জন ডক্টর। তুই অবশ্যই তার সাথে হ্যাপি থাকবে। হ্যাঁ, তুমি তো ভালো বলবেই, তোমার ব্রেইন ওয়াশ করেছে না ওই হিটলার, মনে মনে বলে। ডক্টর সৃজন তালুকদার শুধু অসুস্থ মানুষেরই হার্টের চিকিৎসা করে না, সুস্থ মানুষেরও হার্টের অ্যাটাক করিয়ে দেয়। তোর কাছে আরও কত বাহানা শুনব? ছোটবেলায় সৃজন রিমঝিমকে ভালোবাসলেও কোনো এক জানা কারণে দিনে দিনে তা পরিবর্তন হয়। সব সময় শাসন করত, বকাবকি করত, এমনকি কখনো কখনো গায়েও হাত তুলত। এই কারণগুলোর জন্য রিমঝিম সৃজনকে অনেক ভয় পেত, কিন্তু তার থেকেও বেশি অপছন্দ করত। নিজের বাড়িতে থাকলেও সবসময় ভয় ভয়ে থাকত, এই বুঝি সৃজন ভাইয়া আসে, আর এসেই বকাবকি, শাসন শুরু করে দেয়। রিমঝিমের জীবনটা হয়েছিল নরক যন্ত্রণাময়। 1 মাস আগের এক ঘটনা। রিমঝিম সবেই ইন্টার প্রথম বর্ষের স্টুডেন্ট। প্রতিদিন কলেজে যাওয়া আর আসার সময় কলেজ গেট থেকে একটু দূরে একটা ছেলেকে দেখতে পেত। ছেলেটা দেখতে মোটামুটি হ্যান্ডসাম, সবসময় গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকত। দূর থেকেই রিমঝিমের দিকে তাকিয়ে থাকত। প্রথম দেখায় রিমঝিম ওই ছেলেটার উপর ক্রাশ খায়। প্রতিদিন প্রার্থনা করত ছেলেটা যেন তাকে প্রপোজ করে। একদিন হলেও তাই। ছেলেটা চিঠি লিখে রিমঝিমকে দেয়। রিমঝিম তো মহা খুশি, যেন স্বর্গ হতে পেয়েছে। সেদিন থেকেই প্রেম শুরু হয় দুজনের মাঝে। তবে এই প্রেম 24 ঘন্টাও টেকে না। পরের দিন সকালেই সৃজন হন্তদন্ত করে ফুপির বাড়ি চলে আসে। সৃজনের রাগান্বিত মুখ দেখেই এলিজা শেখ বুঝতে পারেন তার মেয়ে ভুলভাল কিছু করেছেন। কিছু কি হয়েছে জিজ্ঞেস করলে কোনো উত্তরই দেয় না। মেহগনির মোটা চেলা কাঠ হাতে নিয়েই রিমঝিমের রুমে চলে যায়। এইদিকে এলিজা শেখও কিছু বুঝতে পারেন না, শুধু এইটুকু বুঝতে পারেন বড় কিছু হয়েছে। ঘুমন্ত রিমঝিমকে হ্যাচকা টানে এক ঝটকায় বিছানা থেকে নামায়। ততক্ষণাৎ ঘুম ভেঙে সৃজনকে অগ্নিমূর্তি হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে ভয়ে শুকনো ঢোক গিলে। মুহূর্তেই চেলা কাঠ দিয়ে কয়েক ঘা পিঠে বসিয়ে দেয়। ব্যথায় গলা ফাটিয়ে আর্তনাদ করতে শুরু করে। এলিজা শেখ দৌড়ে এসে সৃজনকে আটকানোর চেষ্টা করে,
কি হয়েছে বাবা, তুমি রিমকে, মানে নাম রিমঝিম হলেও সংক্ষেপে সবাই রিম বলে, রিমকে মারছো কেন? সৃজন রাগে থরথর করে কাঁপছে, হাতের কাঠটা দূরে ছুঁড়ে ফেলে, চোয়াল শক্ত করে বলে, ওর সাহস কি করে হলো প্রেম করার? এত বড় হয়ে গেছে, প্রেম শুরু করে দিয়েছে। শরীরের ব্যথা ভুলে গিয়ে বিস্ময়ে সৃজনের দিকে তাকায়। ভাইয়া কি করে জানল? মনে মনে বলে, ওই বখাটে বিগড়ে যাওয়া চরিত্রহীন এরিস গুন্ডাটার সাথে তোকে যদি দ্বিতীয়বার দেখি কিংবা সম্পর্ক আছে শুনি, সেই দিন হবে এই পৃথিবীতে তোর শেষ দিন। বিছানার ওপর থেকে রিমঝিমের ফোনটা নিয়ে এক আছাড় মেরে রুম থেকে ধুপধাপ পা ফেলে বেরিয়ে যায়। রিম ব্যাঠার চোটে হিচকি তুলে তুলে কাঁদছে। হায় রে, প্রেম একটা দিনও টিকল না। এলিজা শেখ রিমের দিকে চোখ গরম করে তাকিয়ে আছে। রিম চোরা চোখে বারবার এদিকে ওদিকে তাকাচ্ছে। অতীতের চেলাকাঠের মার মনে পড়তেই গলা ফাটিয়ে বলতে শুরু করে, আমি এই বিয়ে করব না, আমি এই বিয়ে করব না। আব্বু কোথায় তুমি? বাঁচাও ওই হিটলার থেকে। চোখ বদ্ধ করে এক নিঃশ্বাসে বলে। চোখ খুলতেই একটু দূরে পকেটে হাত দিয়ে শান্ত দৃষ্টিতে সৃজনকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে। ভয়ে গলার কণ্ঠ রোধ হয়ে আসে, মুখটাও ফ্যাকাশে রূপ ধারণ করে। রায়হান শেখ মেয়ের ডাকে কাছে আসে। আমি জানি মা, তুই কেন এত ভয় পাচ্ছিস, তবে আমরা ভেবেচিন্তেই তোর বিয়ে সৃজনের সাথে দিচ্ছি। এই বাড়িতে তো তোর মামা আছে, ভয় পাওয়ার দরকার নেই। আফতার তালুকদারও অনেক বুঝিয়ে রিমঝিমকে শান্ত করায়। যদিও রিমঝিম কিছু বলতো, কিন্তু সৃজন সামনে থাকায় ভয়ে মুখ দিয়ে কিছুই বের হয় না। তবে মনে মনে ছক কষেই নেয়, এখান থেকে পালাবেই পালাবে। তবুও ওই হিটলারকে বিয়ে করে সিংহের গুহায় থাকবে না। বিয়ে পড়ানোর আয়োজন শুরু হয়। সৃজন উপস্থিত হওয়ার আগেই রিমঝিম ওয়াশরুমের নাম করে চলে আসে। খুশিতে লাফিয়ে লাফিয়ে বাড়ির পেছনের দরজার কাছে চলে যায়। এখন এই দরজা দিয়েই বাইরে বেরিয়ে যাবে, তবে নিজের বাড়ি নয়, কারণ ওখান থেকে আবার ওকে তুলে আনতে 2 মিনিটও লাগবে না। গন্তব্য নতুন বান্ধবীর বাসায় যাবে, যাকে কেউ চেনে না। বিশ্ব জয় করার মতো হাসতে হাসতে দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। সাবধানের সহিত দরজা বন্ধ করে সামনে তাকাতেই হতবম্ব হয়ে যায়। মুখের হাসি গায়েব হয়ে ভয়ে চুপসে যায়। সামনেই মোটা লম্বা লাঠির ওপর ডান হাত ভর দিয়ে সৃজন দাঁড়িয়ে আছে। মুখে রহস্যময় হাসি, চোখে আগুন। কি ভেবেছ, পালিয়ে যাবি? তা তো আমি হতে দেব না। সামনেই মোটা লম্বা লাঠির ওপর ডান হাত ভর করে সৃজন দাঁড়িয়ে আছে, মুখে রহস্যময় হাসি, চোখে আগুন। কি ভেবেছিস, পালিয়ে যাবি? তা তো আমি হতে দেব না। 1 পা 2 পা করে আগাতে শুরু করে, রিমঝিম পেছাতে শুরু করে। ভয়ে শরীর হাত পা কাঁপতে শুরু করেছে। একেই বলে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। পেছাতে পেছাতে দরজার সাথে পিঠ ঠেকে যায়, আর পেছাতে পারে না। পিঠের পেছনের দেয়ালে ডান হাত রেখে শীতল কণ্ঠে প্রশ্ন ছড়ে, পালাচ্ছিলি যেমন, তোর সমস্যাটা কোথায়? এই শীতল কণ্ঠস্বর বুকে আরও ভয় ঠুকিয়ে দেয়। ভয় আর অস্বস্তিতে বারবার এদিকে ওদিকে চোখের পলক ফেলছে। এই মুহূর্তে এই পরিস্থিতি থেকে বাঁচার আপ্রাণ প্রয়াস চলছে। কি হলো বল? ভাইয়া আসলে, তোর ভাভা আসলে আসলে শোনার জন্য আসেনি। নিজেকে সুস্থ সবল দেখতে চাইলে এক্ষুনি ভেতরে যাবি, ধমকের সুরে। গলা ফাটানো রাম ধমকে রিমঝিমের আত্মা কেঁপে ওঠে। সৃজন সরে দাঁড়াতেই দরজা খুলে ভেতরে চলে আসে। মুখটা বাংলার 5 করে আবার বিয়ের আসরে এসে চুপচাপ বসে পড়ে। কোনো উপায় নেই, বিয়ে আজ করতেই হবে। কিন্তু একটা জিনিস বুঝতে পারছি না, সৃজন ভাইজা যদি প্রিয়া আপুকেই ভালোবেসে থাকে, তাহলে আমার পেছনে কেন হাত ধুয়ে পড়ে গেল? এলিজা শেখ মেয়ের পাশে বসে নরম সুরে শুধায়, আমি জানি তুই এই বিয়েতে একদম রাজি না, সৃজনকে ভয় পাস, অপছন্দ করিস। তবে একটা জিনিস কখনো ভেবে দেখেছিস, মানুষ কিন্তু আপন ভালোবাসার মানুষের ওপরেই বেশি রাগ করে, রাগ দেখায়, শাসন করে। আজ হয়তো তুই সৃজনের ভালোবাসা উপলব্ধি করতে পারছিস না, কিন্তু একদিন তুই আমাকে গর্ব করে বলবি, আম্মু তুমি আমাকে আমার জীবনের সেরা উপহারটা দিয়েছ। সেরা না সবচেয়ে কুৎসিত, কত কি বলবে তোমরা এখন? আমাকে বলির পাঠা পেয়েছ, যেই যার মতো বলি দিতে শুরু করেছ। মনে মনে দুঃখ প্রকাশ করে। একটু পরেই কাজী উপস্থিত হয়। সৃজন অনেক আগেই রেডি হয়ে রিমঝিমের পাশে বসেছে। সবাইকে সাক্ষী রেখে বিয়ে পড়ানো শুরু হয়। কবুল বলার সময় হয়ে আসে। রিমঝিমকে কবুল বলতে বললে মুখ খোলে না, আজ যেন পণ করেই নিয়েছে কবুল বলবে না। নাজমা বেগম কাছে এসে বুঝিয়ে বলে, কিন্তু তবুও মুখ দিয়ে একটা শব্দও উচ্চারণ করে না। সৃজনের সকল ধৈর্য ফুরিয়ে গেলে ঘাড় ঘুরিয়ে চোখ গরম করে তাকায়। সৃজনের তাকানোতে এক নিঃশ্বাসে ফুল স্পিডে বলে, কবুল কবুল কবুল। কাজী অবাক হয়ে বলে, এত স্পিডে তো বাইকও চলে না, যত স্পিডে কবুল বললে মা। সৃজনকে কবুল বলতে বললে তৎক্ষণাৎ 3 বার কবুল বলে। বিয়ে সম্পন্ন হতেই সৃজন স্টেজ থেকে নিচে নামে, বড় বড় কদমে পা ফেলে সিঁড়ি বেয়ে উপরে চলে যায়।
এতক্ষণে রিমঝিমের দেহে প্রাণ এলো। বাঘ নিজের গুহায় চলে গেছে, এখন আফাদুত শান্তি। ঘণ্টাখানিক সময় অতিবাহিত হওয়ার পর ড্রেস চেঞ্জ করে সৃজন আবার নিচে চলে আসে। এখন বিয়েবাড়ির গ্যাঞ্জাম নেই, বেশ শান্ত পরিবেশ। রিমঝিমকে আশেপাশে দেখতে না পেয়ে নাজমা বেগমের কাছে যায়। আম্মু, রিমঝিম কোথায়? ফুপি ফুপাকেও দেখছি না। রিমঝিম সহ তারা চলে গেছে। আফতার তালুকদার চলে গেছে মানে? রিমঝিমকে কেন নিয়ে গেল? বিস্ময়। কারণ আমি পাঠিয়ে দিয়েছি। আব্বু, আমাদের বিয়ে হয়ে গেছে, তারপরেও কেন ওকে পাঠিয়ে দিলে? রাগান্বিত হয়ে আফতার তালুকদার পাল্টা জবাব দেয়, দেখো সৃজন, রিমঝিম এখনো ছোট, ওর এখনো সংসার করার মতো বোধবুদ্ধি হয়নি। সময় হোক, তখনও তোমার সাথেই থাকবে। সংসার করার বুদ্ধি হয়নি, কিন্তু প্রেম করার বুদ্ধি হয়েছে, তাই না? রেগে গিয়ে চিল্লিয়ে বলতে শুরু করে। সৃজন, এই সিদ্ধান্ত আমার নয়, রিমঝিম নিজেই নিয়েছে। ও এই বাড়িতে তোমার সাথে থাকবে না, নিজের বাড়িতে থাকবে। আর কারো সিদ্ধান্তে তোমার জোর খাটানোর কোনো অধিকার নেই। রাগী কণ্ঠে একটু আগে রিমঝিম, আম্মু, আব্বু, মামা, তোমরা চেয়েছিলে আমি বিয়েটা করি, আমি করেও নিয়েছি। বিয়ে হয়েছে ঠিক, কিন্তু আমি এই বাড়িতে থাকতে চাই না, আগের মতোই নিজের বাড়িতে থাকব। আর আমার এই সিদ্ধান্ত যদি তোমরা মেনে না নাও, তাহলে তোমরা আমার লাশ পাবে এই বাড়ি থেকে। ঠান্ডা গলায় হুমকি দেয়, কেঁদে কেঁদে আরও বিভিন্ন ইমোশনাল ব্ল্যাকমেল করে। রিমঝিমের এই বাড়িতে থাকার ভয় বুঝতে পেরে সবাই রাজি হয়। বর্তমানে সৃজন রাগে ফুঁসতে ফুঁসতে উপরে চলে যায়। একটু পরেই রুম থেকে ভাঙচুরের শব্দ শোনা যায়। রাগ কন্ট্রোল করতে না পেরে সকল রাগ রুমের উপরেই ঝাড়ছে। রুমের প্রতিটি শৌখিন জিনিস তুলে তুলে আছাড় মারছে। ভাঙচুর করে পুরো রুমের 12টা বাজিয়ে দেয়। আফতার তালুকদার চিন্তায় পড়ে যায় কি করবেন। একদিকে সৃজনের জেদ, আরেকদিকে আদরের ভাগ্নি। নাজমা বেগম সকালে সৃজনের রুমে আসে, কিন্তু রুম লক করা। অনেক ডাকাডাকির পরও কোনো সাড়া শব্দ পায় না। খাবার খেতে বললেও দরজা খোলে না। চাপের কারণে কাল সারাদিনও কিছু খায়নি। রাতে অনেক চেষ্টা পরও খাওয়াতে পারেনি। নাজমা বেগম চিন্তায় পড়ে যায়, কি করবে না করবে, ছেলের চিন্তায় দিশেহারা। আফতার তালুকদারকে সব খুলে বলে, তোমার ছেলের মতিগতি কিছুই আমি বুঝতে পারি না। ভালোবাসলো একজনকে, বিয়ে হলো আরেকজনের সাথে, এখন পাগলামি করছে। এর কোনো মানে হয়? রিমঝিম সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নেয়। বিছানায় এলোমেলোভাবে বাচ্চাদের মতো হাত পা ছড়িয়ে শুয়ে আছে। মুখের ওপর ফোন ধরে কলেজের নতুন বান্ধবী আলিয়ার সাথে হেসে হেসে কথা বলছে। এই হলো কালকের পুরো ঘটনা। আর যাই বল, শেষে মাথা খাটিয়ে বুদ্ধিটা বের করেছিলাম বলেই এখন স্বাধীনভাবে প্রাণ ভরে শ্বাস নিচ্ছি। সবাইকে কেঁদে কেঁদে ইমোশনাল করে ওই বাড়ি থেকে আউট হয়েছি। বাবা গো, ভয়ে তো কান্না আসছিলই না, কিন্তু তবুও মাথার তাগিদে মিথ্যে কান্না করতে হয়, বুঝলি বেষ্টু? না হলে আজ সিংহের গুহায় সিংহ মশায়ের সাথে আমার অবস্থান করতে হতো। ওই হিটলার সারাদিন সিংহের মতো গর্জন করা ছাড়া আর কিছুই জানে না। 1 নম্বরের অসভ্য অভদ্র পুরুষ। আপু, তোমাকে এখন সিংহ মশায়ের সাথেই পার্মানেন্ট থাকতে হবে, পেছন থেকে রিমঝিমের ছোট ভাই মাহিম বলে। এই ছোট বাদর, তোকে কে বলেছে? আমি তো ওই বাড়িতে আর যাবই না। ভুলে গেলে আজকে রিসেপশন পার্টি আছে, মামা তোমাকে নিতে এসেছে, বাহিরে এসে দেখো। এটা বলেই আবার দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। রিমঝিম এবার সত্যিই চিন্তিত হয়। একবার যদি মনে একটু শান্তি অনুভব করি, তো 10 বারই ওই হিটলারের জন্য মনে অশান্তি ঢুকে যায়। বিকেলে রিসেপশন পার্টির জন্য লেহেঙ্গা, ভারী গহনা আর ভারী মেকআপে রিমঝিমকে সাজানো হয়। মাশাল্লাহ, আপনাকে অনেক সুন্দর লাগছে। কি সুন্দর বারবি ডলের মতো চেহারা, ওয়াও! বলির পাঠাকে ভালোই ঘষে ঘষে সাজিয়ে দিয়েছেন আপু। বলি দেওয়ার জন্য একদম রেডি, তাই না? আর্টিস্টটা বোকা বনে যায়। কি বলল কিছুই বুঝতে পারল না, শুধু অবাক চোখে রিমঝিমের দিকে তাকিয়ে আছে। ওয়াও রিম, তোকে তো পুরো অপ্সরা লাগছে রে, সৃজনের ছোট বোন স্মৃতি বলে। বলির পাঠাকে চিনতে দেখছি কেউ ভুল করে না। যা তো এখান থেকে, একদম ঢং করবি না। টেনশনে হাফ মরা অবস্থা, আর তুই এসেছিস সৌন্দর্য খুঁজতে। আরে রাগ করিস না, আমি তো সত্যি কথাই বললাম, তোকে অনেক সুন্দর লাগছে। রিমঝিম আর সৃজন স্টেজে পাশাপাশি বসে আছে। দুজনেই চুপচাপ, কারো মুখে কোনো কথা নেই, কেউ কারোর দিকে তাকাচ্ছেও না। একসাথে দুজনকেই বেশ ভালো লাগছে, তবে বাস্তবে তো এদের মধ্যে কোনো মিল নেই। পরিচয় পর্ব শেষ হতে হতে রাত 10টা বেজে যায়। ক্লান্ত রিমঝিম পেটের খিদেই ঝটপট খাবার খেয়ে নেয়। খাওয়া শেষ হতেই স্মৃতি আর একজন মহিলা আত্মীয় রিমঝিমকে সৃজনের ঘরে নিয়ে যায়। তাজা গোলাপ আর রজনীগন্ধা দিয়ে ঘর সাজিয়েছে। পুরো রুম তাজা ফুলের গন্ধে মো মো করছে। রুমটা দেখতেও চোখ ধাঁধানো সুন্দর লাগছে।
এত ইমোশনাল ব্ল্যাকমেল, এত কিছু করার পরও কোনো কাজ হলো না। সেই সিংহের গুহায় আসতে হলো। রিমঝিমকে বিছানায় বসিয়ে দুজনেই রুম থেকে বেরিয়ে যায়। রুমটা সিমসাম, হালকা কিছু ফার্নিচার, ড্রেসিং টেবিল, সিঙ্গল দুটো সোফা, আলমারি, একটা টি টেবিল আর সাদা কালারের শৌখিন কিছু জিনিস। ব্যাস, এতটুকুই রুমের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। ভয় তো কিছুই ভালো লাগছে না। মাথাটা ভৌ ভৌ করে ঘুরছে, বুকটা ধুকপুক করছে। না জানি কি হয়। সময় যত গড়িয়ে যাচ্ছে ততই হার্টবিট দ্রুত গতিতে ছুটতে শুরু করেছে। ভয় আর আতঙ্ক মিশিয়ে একাকার অবস্থা। অবশেষে অপেক্ষা শেষ হয়। দরজা খুলে সৃজন ভেতরে প্রবেশ করে। সৃজনকে দেখেই কলিজা ধক করে ওঠে। মাথা তুলে একবার তাকায়। সম্ভবত 6.5 ইঞ্চি লম্বা একজন সুদর্শন পুরুষ। মাথা ভর্তি ঘন সিল্কি চুল, খোঁচা খোঁচা চাপদাড়ি, ফর্সা চেহারা চকচক করছে। ভাইয়া যে এত সুন্দর, কই আগে তো কখনো চোখে পড়েনি। অবশ্য পড়বেই বা কী করে? সবসময় সিংহ আর বাঘের রূপ ধারণ করলে তো সিংহ আর বাঘকেই দেখতে পাবো। রাগে তর্জন গর্জন করতে থাকে, তার আবার সৌন্দর্য দেখার সময় আছে? জীবন বাঁচানো নিয়ে তো তখন টান টান অবস্থা। সৃজন ধীর পায়ে রিমঝিমের দিকে এগিয়ে আসছে, আর এইদিকে রিমঝিমের ভয়ে হার্ট অ্যাটাক আসার মতো অবস্থা। এই, তুই এত কাঁপাকাঁপি করছিস কেন? আমি বাঘ নাকি ভাল্লুক, তোকে খেয়ে ফেলবো? হাতের উপর হাত গুজে শীতাল কণ্ঠে আওড়ায়। ওমা, এই লোক বলে কি? বাঘ আর ভাল্লুকের উপরে যদি কিছু থেকে থাকে আপনি সেটা। মনে মনে টেবিলের উপর তো সমস্ত বই, খাতা, নোট গুছিয়ে রাখা আছে। বই এনে পড়তে বস, আমি তোকে পড়াবো। রিমঝিম তবদা খাওয়ার মতো অবাক চোখে সৃজনের পানে চায়। বাসর ঘরে বর কনেকে পড়ায়? কি আশ্চর্যময় ঘটনা! ইতিহাসের পাতায় এমন ঘটনা খুব কমই হয়েছে। বর বাসর করার বদলে বউকে বই পড়িয়েছে। কিরে, কথা কি কানে যায়নি? রাগী স্বরে চমকে গিয়ে দ্রুত বিছানা থেকে উঠে দাঁড়ায়। হ্যাঁ স্যার। না, ভাইয়া। ধুরো, স্বামীকে তো ভাইয়া ডাকে না। আপনাকে কি বলে ডাকবো? সৃজন কপট রেগে বলে। নাম ধরে ডাকবি, সৃজন, বুঝেছিস? নাম ধরে তো ডাকা যায় না, ভয়ে আস্তে আস্তে বলে। তাহলে ডাকার দরকার নেই, এখন সামনে থেকে যা। রিমঝিম টেবিল থেকে বেছে বেছে বই খাতা এনে বিছানায় বসে। গর্ধব একটা, এই ভারী লেহেঙ্গা পরে তুই পড়াশোনা করবি? আলমারিতে কাপড় গুছিয়ে রাখা আছে, চেঞ্জ করে আয়। কোথাকার বলত্তারে আল্লাহতালা ভুল করে এখানে ডেলিমেরি করছে বুঝতে পারছি না। এবার রিমঝিমের মেজাজ চাঙে উঠে যায়। মন্ডাই কইতাছে, আপনার চুলগুলো ছিঁড়ে টাকলা বানিয়ে দেই। অসহ্যকর পুরুষ একটা। বরং আমার মনে হয় আপনার মতো তার ছিঁড়া পাগলটারে ভুল করে এখানে পাঠিয়েছে। মনে মনে সাবান পানি ছাড়াই 14 গোষ্ঠীকে ধুয়ে দেয়। বিড়বিড় করতে করতে আলমারি থেকে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। ব্ল্যাক কালার 3 পিস পরে বাইরে বেরিয়ে আসে। সৃজনের দিকে তাকাতেই দেখে ড্রেস চেঞ্জ করে ফেলেছে। ব্ল্যাক টি শার্ট, ব্ল্যাক প্যান্ট, দেখতে সুন্দরই লাগছে। চুপচাপ আবার বিছানায় বসে পড়ে। সৃজন চেয়ার টেনে ঠিক তার সামনে বসে। গত 3 ঘন্টা যাবৎ রিমঝিম পড়তে পড়তে একদম বিরক্ত হয়ে গেছে। এ কেমন বাসর? বাসর নামে পড়াশোনার অত্যাচারখানা। ছ্যা, এটা বাসর নামের কলঙ্ক। মনে মনে ডক্টর সৃজন তালুকদার আর পড়াশোনা দুটোকেই জীবন থেকে বিদায় করতে চেয়েছি, আর এই দুটোই আমার জীবনে সুপার গ্লুয়ের মতো আটকে গেছে। এদের থেকে ছাড়া পাওয়া যাকে বলে ইম্পসিবল। শালার জীবন জিন্দিগি সব ফাতা ফাতা হয়ে গেল। মনে মনে দুঃখ প্রকাশ করে। তোর মনোযোগ কোথায়? তোকে বোঝাচ্ছি একভাবে, বুঝছিস আর একভাবে। পুরো মাথা কি শুধু গোবর দিয়ে ভর্তি হয়ে আছে? রিমঝিমার নিতে পারছে না। এবার তো ঘুমে চোখ দুটোও খুলি রাখা কষ্টদায়ক হয়েছে। রিমঝিমের দিকে একবার পরক করে নরম সুরে বলে, আচ্ছা ঠিক আছে, যা ঘুমিয়ে পড়। চমকে গিয়ে বলে, বাহ, আপনি কবে থেকে এত ভালো মানুষ হয়ে গেলেন? কত সহজেই আমার কষ্টটা বুঝলেন। সৃজন গম্ভীর মুখে শীতল চাহিনিতে তাকালে বুঝতে পারে ভুল সময় মুখ খুলে ফেলেছে। আসলে মুখ ফসকে বেরিয়ে গেছে। হাসার চেষ্টা করে বলে। বিছানায় ধাম করে গা ছেড়ে দেয়। আহ, এবার শান্তি লাগছে। আর শোন, বিছানার একদম সাইডে শুবি, মাঝখানে কোলবালিশ দিবি, আর একদম আমার কাছে আসবি না। না হলে জানিসই এর শাস্তিস্বরূপ কি করতে পারি। আপনার কাছে যেতে আমার বইয়ে গেছে। আপনার থেকে বাঁচতে পারলেই জীবন ধন্য হতো। মনে মনে বলেই কোনায় গুটি গুটি মেরে শুয়ে পড়ে। সৃজন বইপত্র গুছিয়ে রেখে লাইট অফ করে ঘুমিয়ে পড়ে। রিমঝিম উল্টো দিকে ফিরে ঘুমিয়েছে। সৃজন সেই দিকেই কিছুক্ষণ তাকিয়ে ঘুমোনোর চেষ্টা করে। ঘুমের ঘোরেই মনে হচ্ছে কেউ শক্ত করে জড়িয়ে ধরেছে। শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। ঘুম ঘুম চোখে কোনো রকম তাকাতেই ঘুম উড়ে যায়। রিমঝিম সৃজনের বুকের উপর বাহুবন্ধনে আবদ্ধ, হয়তো কোলবালিশ মনে করে জড়িয়ে ধরে আছে।
বুকের ভেতর ধুকপুকুনি হতে শুরু করেছে। যদি দেখে আমি তার বুকের ওপরে, তাহলে হয়তো এক আছাড়ে ভর্তা বানিয়ে দেবে। ভয়ে হাত পা পুরো শরীর থরথর করে কাঁপতে শুরু করেছে। মনে মনে আল্লাহর নাম নিচ্ছে আর সরার চেষ্টা করছে, কিন্তু হাতের বাঁধন তো খুলছেই না, খুব শক্ত। আল্লাহ, কি মুসিবতে পড়লাম, তোমার এই নিরীহ বান্দাটাকে বাঁচাও, না হলে এই সিংহ আস্তে করে শিকার করে নেবে। টানা পড়ার মাঝেই সৃজনের ঘুম ভেঙে যায়, বিরক্তিতে উঠে বসে। ছাড়া পেতেই কোনো কিছু বলার সুযোগ না দিয়েই দৌড়ে গিয়ে দরজা খুলেই পালিয়ে যায়। এরূপ কার্যকলাপ করার কারণ বুঝতে একটু সময় লাগে, তবে বুঝতে পারলেও কোনো প্রতিক্রিয়া দেখায় না। কাঁথা মুড়িয়ে আবার ঘুমিয়ে পড়ে। 9টা বাজতেই নিচ থেকে ব্রেকফাস্ট করে আবার ওপরে ফিরে আসে। শার্ট প্যান্ট পরে রেডি হয়ে নেয়। এর মাঝে একবারও রিমঝিমার রুমে আসেনি। রিমঝিম, রিমঝিম গলা ছেড়ে ডাকে। স্মৃতি, ভাইয়া তোমাকে ডাকছে, তাড়াতাড়ি যাও গো ভাবিজান, তোমাকে মনে হয় খুব প্রয়োজন। যেমনই ভাই তেমনই তার বোন, একই রক্ত বইছে, একই তো স্বভাবের হবে। বিরক্তি নিয়ে উপরে চলে আসে। হ্যাঁ, আপনি কেন ডাকছিলেন? 1 কাপ গরম কফি বানিয়ে নিয়ে আসো। একটু আগেই তো ব্রেকফাস্ট করে এলেন, কফিও খেয়েছেন, আমার স্পষ্ট মনে আছে। ভ্রু কুচকে বলে, তা তো মনে থাকবেই, শুধু পড়াটাই মনে থাকে না। রাতে পড়তে বসছিলি, সকালে কেন বসিসনি? রিমঝিম, এখন থেকে সকাল এবং রাত দুবেলা পড়তে বসবি। পড়াশোনায় এখন দেখব কিভাবে ফাঁকি মারিস। একটা সিকিউরিটি চাকরি নিলেই তো পারতেন, মাইনে কত হতো জানি না, তবে অনেক সুনাম অর্জন করতে পারতেন। মনে মনে, কি হলো, মনে থাকবে? 100 বার থাকবে। আর রোজ সকালে আমাকে 1 কাপ করে কফি দিবি। এখন যা। সৃজন গাড়ি নিয়ে চলে যেতেই শান্তির একটা শ্বাস ফেলে। টিভি অন করে রিমোট হাতে নিয়ে সোফায় এলোমেলোভাবে শুয়ে পড়ে। স্মৃতিও রিমঝিমের সাথে টিভি দেখতে মনোযোগ দেয়। নাজমা বেগম রান্নাঘর থেকে বেরিয়ে স্মৃতি আর রিমঝিমের উদ্দেশ্যে বলে, সৃজন তোদের আগামীকাল থেকে নিয়মিত কলেজে যেতে বলেছে, ফাঁকি মারলেই 2টারে খবর আছে। মামিমণি, তোমার ছেলের কি অত্যাচার কম পড়ে গেছে? আবার তুমি শুরু করে দিলে। টিভির দিকে চোখ রেখেই বলে, কেন, আবার আমার ছেলে কি করল? তুমি তো জানোই তোমার গুণধর ছেলে ঠিক কি কি করতে পারে। আবার নতুন করে বলতে হবে? 1 মাস আগের পিটুনির দাগ এখনো পিঠেই রয়ে গেছে। এটা অনেক দুঃখজনক। আমি নিজেও আজ পর্যন্ত বুঝতে পারলাম না সৃজন তোর প্রতি এত কঠোর কেন। একটা দীর্ঘশ্বাস ফেলে। রাত 8টা। সৃজন সিগারেট টানছে আর শূন্যে ধোঁয়া উড়িয়ে দিচ্ছে। তুই নিজে একজন ডক্টর হয়ে পেশেন্টকে উপদেশ দেস স্মোকিং স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, নিজে যে স্মোক করছিস এটাকে কি বলবো? ছোটবেলার ফ্রেন্ড আদি বলে, আরে ওটা বলা আমার দায়িত্বের মধ্যে পড়ে, আর এটা আমার কাছে মানসিক শান্তি। বুঝলাম। আচ্ছা, তুই বাচ্চা মেয়েটাকে কেন বিয়ে করলি? শুধু হাত পায়েই রিম বড় হয়েছে, কিন্তু বোধ বুদ্ধি আর চলাফেরা একেবারে বাচ্চাদের মতো। ছোট পিঁপড়ার পাখা গজিয়েছিল, পুরো মহাবিশ্বে উড়তে চেয়েছিল, হারিয়ে যাওয়ার সম্ভাবনাও ছিল, তাই ডানা কাটার সাথে সাথে নিজের কাছে বন্দি করে রেখেছি। কি বললি? আমি বুঝতে পারলাম না। কিসের পিঁপড়া, কোন মহাবিশ্ব? থাক ভাই, তোকে আরেকদিন বোঝাবো, এখন আমাকে যেতে হবে। গাড়িতে উঠে স্টার্ট দিয়ে চলে যায়। আরে বলে তো যা। পরের দিন স্মৃতি রেডি হয়ে সোফায় বসে আছে। এদিকে রিমঝিম এখনো তৈরি হচ্ছে। তুই এটা কি পরেছিস? পিছনে ঘুরে একবার নিজের দিকে তাকায়। কেন, সুন্দর একটা 3 পিস পরেছি। তা তো দেখতেই পাচ্ছি, চুল খোলা, আবার সাজুগুজু করেছিস। তুই পড়তে যাচ্ছিস নাকি বিয়ে বাড়িতে ছেলে দেখতে যাচ্ছিস? নির্বিঘ্ন কণ্ঠে। তাহলে কি পরব? নিম্ন কণ্ঠস্বরে। আলমারি খুলে দেখ, ওখানে 20 বোরকা, 20 হিজাব, 20 নিকাব ব্যাগে রাখা আছে। কাল শপিং করে এনেছি। হাত মোজা, পা মোজা সহ সকল প্রয়োজনীয় জিনিস আছে। এতগুলো বোরকা হিজাবের কথা শুনে রিমঝিমের মাথা চক্কর দিয়ে ওঠে। পুরো শপিং মল ঘাড়ে করে তুলে আনতেন, ছোট করে আওড়ায়, যেন কেউ না শোনে। আমি চাই না তোকে কোনো ছেলে বাজে নজরে দেখুক। বোরকা হিজাব, হাত মোজা, পা মোজা পরে নিবি, যেন কোনো অংশ চুল পরিমাণও দেখা না যায়। এখন থেকে কলেজে গিয়ে সব ভণ্ডামি বাদ দিবি, কথা কম বলবি, আর ছেলেদের দিকে ভুলেও তাকাবি না। অর্ডারের সুরে বলে, আপনিও তো সুন্দর, আপনার দিকেও তো মেয়েরা কুনাজরে তাকায়। আপনি বরং এক কাজ করুন, এখন থেকে আমার বোরকা হিজাব পরে নেবেন। ভালোই হয়েছে, বেশি করে এনেছেন। শুধু আমিই কেন পর্দা করব, এখন থেকে আপনিও করবেন। রাগে এক নিঃশ্বাসে সবগুলো কথা বলে থামে। হুশ আসতেই জিভায় কামড় দেয়। এই রে, কি বলে ফেলল, না জানি সৃজন এবার 12টা বাজায়। ভয়ে চোখ বন্ধ করে নেয়। হুশ আসতেই জিভায় কামড় দেয়। এই রে, কি বলে ফেলল, না জানি সৃজন এবার 12টা বাজায়। ভয়ে চোখ বন্ধ করে নেয়। রিমঝিমের উক্তিতে স্মৃতি মুখে হাত চেপে ধরে হাসতে শুরু করে। ভাইয়ের সামনে যতই না হাসতে চাক, কিন্তু হাসি তো আটকে রাখা সম্ভব হচ্ছে না। এই, তুই হাসছিস কেন? তোর ঘরেও বোরকা হিজাব রেখে এসেছি। এক্ষুনি রুমে যাবি আর সেখান থেকে একটা পরে নিবি। এখন এই রুম থেকে বের হ।
স্মৃতি ওঠে চলে যাওয়ার জন্য পা বাড়ায়। রিমঝিম পেছন পেছন যেতে নিলে সৃজন বলে, তুই কোথায় যাচ্ছিস? এখানে আমার সামনে এসে দাঁড়া। ব্যাস হয়ে গেল। পালাতে গিয়েও আর পালাতে পারল না। ভুল তো করেই ফেলেছে, এবার ভুলের মাসুল দিতে হবে। রিমঝিম নামটা আমি মাঝে মাঝে সংক্ষেপে বলবো, বুঝে নেবেন। গুটি গুটি পায়ে সৃজনের সামনে গিয়ে দাঁড়ায়। ফ্লোরের দিকে দৃষ্টি রেখে হাত কচলাতে শুরু করে। দিনে দিনে তোর সাহস বেড়ে গেছে, তাই না? মুখের কোনো ব্রেক নেই। আমি বলি একটা, আমার কথার উপর দিয়ে বলিস আরেকটা। আবার কি মেহগনি গাছের চেলা থাট আনতে হবে? সরি ভাইয়া, মুখ ফসকে বেরিয়ে গেছে। মাথা নিচু রেখেই নিম্নকণ্ঠে বলে, কান ধরে উঠবস কর, তাও ২০ বার। চমকে গিয়ে মাথা তুলে সৃজনের দিকে তাকায়। এক্ষুনি উঠবস শুরু কর, তা যদি করতে না পারিস তাহলে মেহগনির কাঠ আনছি। কথায় কথায় মেহগনির কাঠ আনতে চান কেন? আমি কান ধরে উঠবস করছি তো। অসহায় দৃষ্টিতে সৃজনের দিকে তাকিয়ে উঠবস করতে শুরু করে। একবার থেকে দুবার করতেই সৃজন থামিয়ে দিয়ে বলে, আর করতে হবে না, ৫ মিনিটে রেডি হয়ে নিচে নেমে আয়। রুম থেকে বেরিয়ে নিচে চলে যায়। অবাক চোখে সৃজনের যাওয়ার পানে তাকায়। এটা কি হলো? আমি কি স্বপ্ন দেখছি? সৃজন তালুকদারের দিনে দিনে কি ভালো রূপ দেখছে। খুশিতে গদগদ হয়ে বলে, ওহো ভাইরা, আই লাভ ইউ, তাড়াতাড়ি আরও ভালো হয়ে যান। ধরো আমি কী সব বকছি, মাথা চুলকাতে চুলকাতে। স্মৃতি আর রিমঝিম বোরকা হিজাব, হাত মোজা পা মোজা পরে নিচে চলে আসে। দুজনের দিকে একবার তাকিয়ে হেসে বলে, এইবার ঠিক আছে। জানিস তোদের পর্দায় কতটা সুন্দর লাগছে? স্মৃতি, হ্যাঁ ভাইয়া, আয়নায় দেখে নিয়েছি, কত সুন্দর লাগছে। বাই এনি চান্স তুই কি মন থেকে বলছিস? মন থেকে বলি আর মন থেকে নাই বলি, তাতে তোমার কি? রিমের হাত ধরে গটগট করে বাহিরে বেরিয়ে যায়। এরা এত ননসেন্স কেন? নিজের ভালোটাও বোঝে না। একটা দীর্ঘশ্বাস ফেলে বাড়ির বাহিরে চলে আসে। কলেজের সামনে এসে গাড়ি থামিয়ে রিম আর স্মৃতিকে নামিয়ে দেয়। কলেজ ছুটির পর পাকনামি করে কোথাও যাবি না, ড্রাইভার এসে তোদের নিয়ে যাবে, আর মনোযোগ দিয়ে ক্লাস করবি। গাড়ি স্টার্ট দিয়ে চলে যায়। দুজনেই কলেজের ভেতর চলে আসে। দূরে আলিয়াকে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখে দুজনেই সেদিকে চলে যায়। রিম, এই আলিয়া, আমরা এদিকে, তুই ওদিকে কি খুঁজছিস? আলিয়া চমকে গিয়ে বলে, কে কে? তোমরা কারা? ভালোভাবে চোখের দিকে তাকাতেই চিনে যায়। কি রে, তোরা দুই বাদর আবার কবে থেকে হাজি হলি? একদম মনে হচ্ছে হাফেজ করে এসেছিস। মুচকি হেসে দুজনেই রেগে গিয়ে পিঠে দুমদাম কিল বসিয়ে দেয়। ভুল হয়ে গেছে বাবা, আর বলবো না। এবার বল, হঠাৎ তোদের দুজনের একসাথে এরকম ড্রেসআপের কারণ কি? রিম, সে এক লম্বা কাহিনী। স্মৃতি সকল ঘটনা খুলে বলে, সাথে নিজেই হাসতে শুরু করে। রিমের বোকামি শুনে আলিয়াও হাসি ধরে রাখতে পারছে না। রিম, তুই আসার পর জানিস ভাইয়া আমাকে ২০ বার উঠবস করতে বলেছে। কি? আলিয়া। দুজনেই একে অপরের গলা ধরে সশব্দে হাসতে শুরু করে। এত হাসতে হবে না, ভাইয়া পরে আমাকে মাফ করে দিয়েছে, রিম ভাব নিয়ে বলে। ও, তাহলে তো ঠিকই আছে। আলিয়া। ক্লাস শেষ করে তিনজনেই বেরিয়ে আসে। গেটের কাছে এসে আলিয়াকে বিদায় জানিয়ে গাড়িতে উঠে পড়ে। ড্রাইভার গাড়ি স্টার্ট করে এগিয়ে যেতে শুরু করে। হঠাৎ রিমের চোখ যায় রাস্তার সাইডে দাঁড়িয়ে থাকা একটা ছেলের দিকে, যে একটা মেয়ের সাথে কথা বলছে। যাই হোক, ওসব নিয়ে আর না ভেবে স্মৃতির কথায় মনোযোগ দেয়। পুরনো স্মৃতি ভুলে যাওয়াই উত্তম। সন্ধ্যা ৬টা পার হয়ে ৭টার কাছাকাছি। পড়াশোনা বাদ দিয়ে স্মৃতি আর রিমঝিম টিভি দেখতে মক্ত। নাজমা বেগম পড়ার কথা বললেও তার কথায় পাত্তা দেয়নি। টিভির পর্দায় একটা ফানি সিন চলে আসে। স্মৃতি আর রিম হু হা করে হেসে ওঠে। এমন সময় পেছন থেকে কেউ বলে, এটা অনেক মজার, তাই না? ঠিক বলেছ, এটা অনেক মজার। রিম না দেখেই হাসতে হাসতে বলে, পড়াশোনা আর কি ভালো লাগে, এগুলোই জীবনের আসল মজা, তাই না? মুহূর্তেই রিম আর স্মৃতির হাসি গায়েব হয়ে যায়। সন্দেহজনক দৃষ্টিতে পেছন ঘুরে তাকাতেই দুজনের আত্মা চাঙে ওঠে। ভাইয়া, তোমার তো আরও অনেক দেরিতে আসার কথা। কেন, তাড়াতাড়ি এসে ভুল কিছু করলাম? প্যান্টের পকেটে হাত গুজে ভ্রু কুচকে জিজ্ঞেস করে। দুজনেরই মুখ বন্ধ হয়ে যায়। বলার মতো একটা শব্দও আর বেঁচে নেই। সৃজন চোখ মুখ শক্ত করে রাগী রূপ ধারণ করে কিছু বলবে, তার আগেই দুজন পালিয়ে যায়। কোনো দিকে না তাকিয়েই এক দৌড়ে রুমে গিয়ে বই নিয়ে পড়তে বসে। সোফায় বসে রাগ কন্ট্রোল করার চেষ্টা করে। জোরে জোরে আম্মু আম্মু বলে ডেকে এক গ্লাস পানি চায়। কোথা থেকে মাহিম দৌড়ে এসে দুলাভাই বলে চেঁচাতে চেঁচাতে সামনে দাঁড়ায়। এতক্ষণ সৃজনের রাগ থাকলেও তা মুহূর্তেই মিলিয়ে যায়। ভ্রু কুচকে জিজ্ঞেস করে, দুলাভাই আবার কে? কে আবার, তুমি? সোফায় বসার চেষ্টা করতে করতে মাহিমকে সোফায় উঠিয়ে দেয়। কিন্তু তুমি তো আমাকে ভাইয়া বলতে। ভাইয়া ছিলে, এখন আর ভাইয়া নেই। কেন ভাইয়া নেই?
আমি জানি আপুর স্বামীকে দুলাভাই ডাকতে হয়, তুমি তো আমার আপুর স্বামী। এটা কে বলেছে তোমায়? কেন, আমার ফ্রেন্ড তো তার আপুর স্বামীকে দুলাভাই ডাকে, আর ওই দুলাভাই কতগুলো চকলেট চিপস দেয়। তুমি তো আমাকে কিছুই দাও না, কিপটে দুলাভাই তুমি, মুখ ঘুরিয়ে বলে। 6 বছরের একটা ছেলের মুখ থেকে এসব শুনে ভাসবেন নাকি কাঁদবেন সেটাই বুঝতে পারছে না। বোনের শিরায় উপশিরায় যদি বোকামি থাকে, তাহলে ভাইয়ের শিরায় শিরায় বুদ্ধিমত্তা আর চালাকের চাপ। আচ্ছা, আমি তোমাকে কালকে অনেকগুলো চকলেট আর চিপস এনে দেব, সত্যি, খুশিতে গদগদ হয়ে। তার আগে তোমাকে একটা কাজ করতে হবে, দুলাভাই না, শুধু ভাইয়া ডাকবে, ঠিক আছে? ঠিক আছে। গল্পের রাইটার রায়ানুর। গল্পটির পরবর্তী পর্ব আগে আগে পেতে রায়ানুর পেজটি ফলো দিয়ে রাখবেন। রিমঝিম গুনগুন করে মনের আনন্দে গান গাইছে আর কাপড় গুছিয়ে সুটকেসে রাখছে। নিজের বাড়িতে যাবে সেই খুশিতে ঠোঁট থেকে হাসিই সরছে না। কি ব্যাপার, সকাল সকাল তুই কিসের জন্য এত খুশি? রুমে প্রবেশ করে বিছানায় বসতে বসতে। আমি বাড়ি যাচ্ছি সেই খুশিতে। আসলে কি জানেন, নিজের বাড়িতে থাকার মজাই আলাদা। তা তো হবেই, পড়ায় ভালোভাবে ফাঁকি মারা যায়। এত খুশি হওয়ার দরকার নেই, তুই কোথাও যাস না। বললেই হলো, আম্মু আব্বুকে বলে রাজি করিয়েছি, তারা আমাকে নিয়ে যাবে। ফুপিকে বলেছি তুই পড়াশোনায় একেবারে কাঁচা গোল্লা, আমি তোকে পড়াচ্ছি, তোকে যেন না নিয়ে যায়, এতে তোর অনেক গ্যাপ পড়ে যাবে, তাই আর তোকে সঙ্গে নিয়ে যাচ্ছে না। না, এটা হতেই পারে না। আর এটাই হয়েছে। হাতের কাপড়টা বিছানায় ছুঁড়ে ফেলে রেগে মেগে বাহিরে চলে যায়। রিমঝিমের রেগে চলে যাওয়াতে সৃজন মুচকি হাসে। সোফায় বসে উপরের দিকে তাকিয়ে মনে মনে সৃজনকে হাজারটা গালি দিচ্ছে। এরই মাঝে নাজমা বেগম সামনে এসে বলে, সৃজনকে এই হালুয়াটা দিয়াই তো। বিরক্তিতে কিছু বলবে তার আগেই মাথায় একটা আইডিয়া চলে আসে। হালুয়ার বাটিটা নিয়ে রান্নাঘরে চলে যায়। ওদিকে কোথায় যাচ্ছিস? পানি খাবো, তারপর দিয়ে আসছি। খুঁজে খুঁজে শুকনো মরিচের গুঁড়োর কৌটো বের করে মনের রাগে এক খামচা নিয়ে সেখানে মিশিয়ে দেয়। যেহেতু হালুয়ার রংটা লাল ছিল তাই বোঝা যাচ্ছে না। রুমে ফিরে এসে দেখে সৃজন তৈরি হচ্ছে। মামিমণি হালুয়া পাঠিয়েছে, আপনাকে এক্ষুনি খেতে বলল। ঘাড় ঘুরিয়ে বলে, আচ্ছা দে, তুই খেয়েছিস? খেয়েছি। তাড়াতাড়ি রেডি হ, তোকে কলেজে ড্রপ করে যাব। বাটি হাতে নিয়ে প্রথম চামচ রিমঝিমের দিকে ধরে, খেতে না চাইলে নিজের মুখেই পুরে দেয়। সাথে সাথেই ঝালে পুরো মুখ জ্বলতে শুরু করে। অত্যন্ত ঝালে শুষাতে শুষাতে বলে, উফ, এটা কি? তাড়াতাড়ি নিচ থেকে পানি আন, খুব ঝাল লাগছে। টেবিলে থাকা অর্ধ গ্লাস পানি খেয়েও এক ফোঁটা ঝাল কমে না। রিমঝিমের দিকে তাকালে দেখে এখনও ঠাঁই দাঁড়িয়ে আছে। কাছে এসে এক ঝটকায় কাছে নিয়ে ঠোঁটে কিস করে। বিস্ময় রিমের চোখ বড় বড় হয়ে যায়, সারা শরীর শিউরে ওঠে। এবার যাবি নাকি? টেবিলে থাকা অর্ধ গ্লাস পানি খেয়ে ও এক ফোঁটা ঝাল কমে না। রিমঝিমের দিকে তাকালে দেখে এখনও ঠাঁই দাঁড়িয়ে আছে। কাছে এসে এক ঝটকায় কাছে নিয়ে ঠোঁটে কিস করে। বিস্ময় রিমের চোখ বড় বড় হয়ে যায়, সারা শরীর শিউরে ওঠে। এবার যাবি নাকি? ছাড়া পেতেই বড় বড় শ্বাস ফেলে। সৃজনের দিকে তাকাতেই দেখে চোখ অত্যন্ত লাল টকটকে হয়ে উঠেছে। আর কিছু না ভেবে দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে যায়। পানির জগ হাতে নিয়ে দৌড়ে রুমে ফিরে আসতেই ছো মেরে জগটা হাত থেকে নেয়। হাঁ করে পুরো জগের পানি ঢকঢক করে খেতে শুরু করে। এই জন্যেই মানুষ বলে, রাগ করলে তো হেরে গেলে। মানুষ তো অন্যের পায়ে কুড়াল মারে, আমি তো নিজের পায়ে কুড়াল মারলাম। রেগে মরিচির গুঁড়ো না দেওয়াই মনে হয় ভালো ছিল। সবাই তো ঠিক কথাই বলে, আমার মাথায় কোনো বুদ্ধি নেই, শুধু গোবর দিয়ে ভর্তি। আল্লাহ, এবার বাঁচাইলেই হয়। জন্মের শিক্ষা হয়ে গেছে, আর এমন ভুলভাল কাজ কখনো করব না। চোরা চোখে কাচুমাচু করে সৃজনের দিকে তাকায়। পুরো এক জগ পানি খাওয়ার পরই কিছুটা ঝাল কমেছে। এমনিতেই ঝাল খাওয়ার অভ্যেস নেই, তার ওপর বোধহয় পুরো ঝালের বস্তা ঢেলে দিয়েছিল। একটু একটু করে রিমের দিকে এগিয়ে যায়। রিম পেছাতে গেলেও সৃজন দুই বাহু শক্ত করে ধরে দেওয়ালের সাথে চেপে ধরে। ব্যথা পেয়ে রিমঝিমের মুখ থেকে ব্যথাতুর শব্দ বের হয়ে আসে। আগুন চোখে তাকিয়ে চিবিয়ে চিবিয়ে বলে, সারা জীবন কি অবুঝ থাকবি? বোধ বুদ্ধি সব হাঁটুতেই থাকবে, গাধা কোথাকার একটা। আতঙ্কে রিম চোখ খিচে বন্ধ করে নেয়, বুক ধরভর করছে। সরি ভাইয়া, আসলে বুঝতে পারিনি, রাগে মরিচের গুঁড়া দিয়ে ফেলেছি। কোনো সারা শব্দ নেই, আর হাতটাও হালকা লাগছে। চোখ খুলতেই দেখে সৃজন ঘরে নেই। ফোঁস করে একটা শ্বাস ছেড়ে রুমের বাহিরে উকি মারে, না, কেউ নেই। গাড়ির ভেতরে সিটে বসে নিজের মাথা চেপে ধরে। হেই পাগল মেয়েটার কাছে আর 2 মিনিট থাকলে আমি নিজেই পাগল হয়ে যাব। কবে তুই একটু ম্যাচিওর হবি পাখি? কবে তোর মনে আমার জন্য অনুভূতি জন্মাবে? আমি যে সেই দিনটার অপেক্ষায় আছি। এদিকে রিমঝিম মন খারাপ করে গালে হাত দিয়ে সোফায় বসে আছে। কিসিংয়ের সিনটা বারবার সামনে ভাসছে, আর কিছু একটা অদ্ভুত ফিলিংস কাজ করছে। তবে তার থেকেও ভয়টা বেশি কাজ করছে। বাড়িতে তো যেতে পারলাম না, শুধু শুধু ভাইয়াকে রাগিয়ে দিলাম। উফ, ভালো লাগে না।
আমাদের সাথে নিয়ে যাচ্ছি না, তুমি কি এই জন্য মন খারাপ করে আছো? এলিজা শেখ সোফায় বসে রিমের উদ্দেশ্যে বলে। রিমঝিম, 2 দিন পর সৃজন তোমাকে নিয়ে যাবে। কেন, আমি কি নিজের বাড়ির রাস্তা চিনি না? এলিজা শেখের দিকে তাকিয়ে বলে। আমি বলতে চাইছি সৃজন তোমাকে নিজে যেতে দেবে, ওই হিটলার যেতে দেবে না, তা একেবারে সাফ সাফ জানিয়ে দিয়েছে। আরে পাগলি, ওটা তো তুমি কথা বলবে না। নিজের মেয়ের থেকে হিটলারটাকে তুমি বেশি ভালোবাসো। ডক্টর সৃজন ওটা, ডক্টর সৃজন এটা বলে বলে কানের পোকা খেয়ে ফেলেছ। হন করে সিঁড়ি বেয়ে উপরে চলে যায়। আমার বোকা মেয়েটা কিছুই বুঝতে চায় না। হাতে পায়ে বড় হলি, বোধ বুদ্ধিতে ছোটই থেকে গেলি। এই জন্যই তোর বিয়েটা দেরিতে দেব ভেবেছিলাম, কিন্তু পরিস্থিতি এই জায়গায় দাঁড় করিয়েছে রে মা, মনে মনে বলে একটা দীর্ঘশ্বাস ফেলেন। ডাক্তার সাহেব, আসবো? দরজার সামনে দাঁড়িয়ে হেসে বলে। তোকে তো বলেছি অনুমতি নেওয়ার দরকার নেই। হ্যাঁ, তা বলেছিস, কিন্তু তুই তো এত বড় ডাক্তার, অনুমতি তো নিতেই হয়। তোর কি কাজ নেই, এখানে এসেছিস? ছুটিতে আছি। মানে কি? নিজের কোম্পানিতে আবার কিসের ছুটি? মনটা ভালো নেই রে দোস্ত, তাই আব্বুকে বলে 2 দিন অবসরে। তুই তো আমার একমাত্র ভালো বন্ধু, তাই তোর কাছে আসলাম। আচ্ছা বস, চা খাবি নাকি কফি? কোনোটাই না। আচ্ছা একটা কথা বলতো। বল, ফাইলের দিকে মনোযোগ রেখে। তুই তো বলেছিলিস প্রিয়া আর তুই ভালোবেসে বিয়ে করছিস, তাহলে প্রিয়া পালিয়ে গেল কেন? আর আমার তো কখনোই মনে হয়নি প্রিয়া আর তোর মধ্যে কিছু ছিল। মনে হচ্ছে এই বিষয়ে তুই কিছু তো জানিস। কিছু না, পুরোটাই জানি। আমি এই বিষয়ে কনফিউজড হয়ে আছি, প্লিজ তাড়াতাড়ি বল। তাড়া দিয়ে ফাইলটা সাইডে রেখে বলে, আচ্ছা তাহলে সত্যি শুনতে চাস? প্রিয়া আর আমার মাঝে কোনো ভালোবাসার সম্পর্কই ছিল না। তাহলে বিয়ে করতে চাওয়ার মানেটা কি? রিমঝিমকে বিয়ে করার জন্য? বলিস কি, তুই তো তোর পরিবারকে জানিয়েই করতে পারতিস, এত নাটক করার কোনো দরকার ছিল না। আরে ভাই, তাই করতে চেয়েছিলাম। ভেবেছিলাম বয়সের সাথে সাথে মন মানসিকতার দিক দিয়েও ম্যাচিওর হলে তখন বিয়ে করব। কিন্তু পাখিরা আমার ডানা গজিয়েছিল, অসময়ে উড়াল দিতে চেয়েছিল। ওই গুন্ডা চরিত্রহীন এরিস মাঝখানে এসে আমার পাখির ওপর নজর দিয়েছিল। বোকা মেয়েটা ফাঁদে পাও দিয়েছিল ঝাঝালো কণ্ঠে। একটু থেমে আবার বলে, আমার মনে তাকে হারানোর ভয় জেকে বসেছিল, তাই প্রিয়ার সাথে প্ল্যান করে বিয়েটা করে নেই। তবুও তো স্বাভাবিকভাবে এই বিয়েটা করতে পারতি। পারতাম, তবে রিমের মাথায় ভালো বুদ্ধি থাকা বা না থাক শয়তানি মার্কা বুদ্ধি দিয়ে ভরা। যেহেতু আমাকে ভয় পায়, পছন্দ করে না, তাই আগে থেকেই যদি জানতো তাহলে বিয়ের 10 দিন আগেই পালাতো। হারিকেন জ্বালিয়েও খুঁজে পাওয়া যেত না। হারিকেন, এটা একদম ঠিক হতো। হাসতে হাসতে, চুপ শালা, তাহলে সংসারটা ভালোই করছিস। সংসার আর করতে হবে না, ওকে সামলাতেই পুরো জীবন চলে যাবে। আচ্ছা, উপোসটা ভেঙেছিস নাকি বাচ্চা ভেবে উপোস এখনো রয়ে গেছে? পাছায় লাথি খাবি, উল্টাপাল্টা প্রশ্ন করবি না। আচ্ছা, তুই যে ভালোবাসিস তা বলেছিস? না ভাই, আমি চাই রিম আমাকে ভালোবাসুক, বয়স মানসিক সব দিক থেকেই ম্যাচিওর হোক। ও নিজেই ভালোবেসে আমাকে কাছে যাক, আমার জন্য উতলা হোক। হৃদয় দিয়ে যেদিন আমার ভালোবাসা উপলব্ধি করতে পারবে সেদিন আমি নিজেই কাছে যাব, বলবো অন্য কেউ নয়, ওয়ান অ্যান্ড অনলি ইউ, ইউ আর মাই লাভ। বাঘ সিংহের মতো তর্জন গর্জন করলে মেয়েটা তোকে জীবনেও ভালোবাসবে না। অভিশাপ দিচ্ছিস? একদম না, সত্যি কথাই বললাম। সন্ধ্যার পর সৃজন বাড়ি ফেরে। রুমে এসে দেখে রিমঝিম মনোযোগ দিয়ে পড়াশুনো করছে। ব্যাপারটা ঠিক হজম হচ্ছে না। আচ্ছা, আমি কি সকালে একটু বেশিই করে ফেলেছি? হয়তো আদি ঠিক কথাই বলেছে, বাঘ আর সিংহ থেকে একটু নরম সরম হতে হবে, না হলে বউয়ের ভালোবাসা এই কপালে জুটবে না। ড্রেস চেঞ্জ করে সিগারেটের প্যাকেট হাতে নিয়ে ছাদে চলে আসে। একটা বের করে টানতে শুরু করে। ফোনে কল আসার শব্দ হলে পকেটে হাতড়ে বের করে রিসিভ করে। বল, কি অবস্থা? অবস্থা যাই হোক, তোর সাথে যা ডিল হয়েছিল মনে আছে তো? প্রিয়া বলে। মনে আছে, আর তোকে অনেক ধন্যবাদ। আমার জীবনের সবচেয়ে বড় পাওয়াটা তোর সহযোগিতার জন্যই সম্ভব হয়েছে। ধন্যবাদ রে। মেয়ে হয়ে এত বড় রিস্ক এমনি এমনি নেইনি। তুই যেমন তোর ভালোবাসা পেয়েছিস, এখন আমার ভালোবাসাও পেতে সাহায্য করবি। সাহায্য বললে ভুল হবে, পুরোটাই তোকে করতে হবে। শরৎ সবটা সহজ ভঙ্গিমায় বলে। তোর কাছে কৃতজ্ঞ এই জন্যই সুযোগ পেয়েছিস তো। ঠিক আছে, কম করে হলেও নির্লজ্জের মতো আদিকে 50 বার প্রপোজ করছিস আর 60 বার রিজেক্ট হয়েছিস। এতবার রিজেক্ট হবার পরও ভালোবাসার ভূত নামেনি? দেখ ভাই, তুই যেমন রিমঝিমকে ছাড়া অন্ধকার দেখিস, আমি আদিকে ছাড়া আরও গভীর অন্ধকার দেখি। আমি ওকে খুব খুব ভালোবাসি, কিন্তু অনেক চেষ্টার পরও ওই শয়তান ব্যাটার মন জয় করতে পারিনি। এই জন্যই তোর কথায় রাজি হয়েছি। আমার ভালোবাসাকে পাইয়ে দেওয়া এখন তোর দায়িত্ব। এতদিনে কিছু হলো না, এখন কিভাবে হবে? বাটপারি করবি না, আই ডোন্ট কেয়ার। কিভাবে হবে সেটা তোর ব্যাপার। আচ্ছা যাই হোক, তুই এখন কোথায় আছিস?
পায়ের উপর পা তুলে একটা আঙুর তুলে মুখে পুড়ে বলে, বাড়িতেই আছি। বাড়িতে মানে? আঙ্কেল আন্টি কিছু বলেনি? 2-4 পা ধরে কান্না করছি, ব্যাস আমার চোখের পানি তাদের হৃদয় গলিয়ে দিয়েছে। সিরিয়াসলি? বিস্ময়। সৃজন রুমে ফিরে এসে রিমঝিমের সামনে বসে। সকালের জন্য সরি, আসলে মাথাটা তখন গরম হয়ে গিয়েছিল। রিমঝিম নিজ ভঙ্গিমায় পড়ার পাতায় ডুবে আছে। পকেট থেকে কয়েকটা চকলেট বের করে সামনে রেখে আবার বলে, গাল ফুলিয়ে থাকতে হবে না, কাপড় গুছিয়ে রাখিস, কাল চলে যাবি। চকলেটগুলো হাতে তুলে নিয়ে খুশিতে বলে, সত্যি? আমি তো ভেবেছিলাম আপনি আমার উপর রাগ করে আছেন আর কোনোদিনও যেতেই দেবেন না। অতিরিক্ত খুশিতে গদগদ করে বকবকানি শুরু করে। এই রে, আমি আবার বাঁদরকে মাথায় তুলছি না তো? আশকারা পেয়ে আবার না ভুলভাল কাজ শুরু করে। মনে মনে চিন্তায় পড়ে যায়। এবার অনেক আনন্দ হবে। আহা, মনে হচ্ছিল কতদিন থেকে বাড়িতে যাই না, চকলেট খেতে খেতে। মাত্র 3 দিন হয়েছে, এতেই অনেক দিন। যাই হোক, আমিও তোর সাথে যাচ্ছি। চকলেটে কামড় দিতে গিয়েও আর দেয় না, সৃজনের দিকে তাকায়। এটা তো চিটিং। আপনি কেন আমার সাথে যাবেন? আপনি এখানে থাকুন না। অসহায় ফেসে। কেন, আমি কি আমার শ্বশুর বাড়িতে যেতে পারি না? তোমার শ্বশুর বাড়িতে আমি তোমাকে কত আদর যত্নে ধরে রাখি, তুমি থাকতে না চাইলেও নিজের কাছে যত্নে আগলে রাখি। আর আমার শ্বশুর বাড়িতেই আমাকে আদর যত্ন করার দূরের কথা, যেতেই দিচ্ছ না। আমার শ্বশুর বাড়িতে যদি আমি যেতে না পারি, তাহলে তোমারও যাওয়া হবে না। রিমঝিমের পুরো মাথা ঘুরছে। কি মিষ্টি মিষ্টি আর লজিক দিয়ে কথা বলল রে বাবা। কি বলা উচিত সেটাই ভেবে পাচ্ছে না। অবাক হয়ে বড় বড় চোখে আবালের মতো তাকিয়ে আছে। কি হলো, এভাবে ড্যাব ড্যাব করে ভ্যাবলার মতো তাকিয়ে আছিস কেন? চমকে গিয়ে দ্রুত বলে, না না ঠিক আছে, আপনি আমার সাথে যাইয়েন। না বললেও যাব। তাহলে বলার কি দরকার ছিল? আমি জাস্ট আমার সিদ্ধান্ত জানিয়ে দিলাম। শয়তান লোক কোথাকার, মনে মনে। সকাল সকাল উঠেই সুটকেস ভর্তি করে সমস্ত কাপড় গুছিয়ে নেয়। স্মৃতিকেও সঙ্গে নিয়ে যাবে, তাই দুজনেরই ড্রেস ভরে নেয়। খুশিতে লাফাতে লাফাতে সিঁড়ি বেয়ে নিচে নামতে শুরু করে। সোফায় মামা আর সৃজনকে দেখে লাফালাফি থামিয়ে ভদ্রতার সহিত নেমে আসে। রান্নাঘরে মামির কাছে এসে দাঁড়ায়। কিছু বলবি? নাজমা বেগম রান্নায় মনোযোগ রেখেই বলে, আমি রান্না শিখতে চাই। রান্না করে কিভাবে? কিছুই বুঝতে পারছি না, কি দিয়েই বা শুরু করে। কখনো তোর আম্মুর রান্না করা দেখেছিস? না, ধুর, ওসব আজগুবি কাজ কেই বা দেখে, আমার তো বিরক্ত লাগে। এই জন্যেই রান্না কেমনে করে জানিস না। মেড থাকতে তুমি আর আম্মু এত কষ্ট করে রান্না করো কেন সেটাই বুঝতে পারি না। মানুষের কিছু শখ থাকে, আমার কাছে রান্না করতে ভালো লাগে। এতদিন আম্মুকেই পাগল ভাবতাম, তুমিও দেখছি সেম। কাজ করা আবার কোনো শখ নাকি? নাজমা বেগম হেসে বলে, তুই বুঝবি না। এখন বল, রান্না করার ভূত তোর মাথায় ঢুকলো কেন? ভাবছি বিয়েটা যেহেতু হয়েই গেছে, রান্না করাটা শেখাই উচিত, তাই না? গালে হাত দিয়ে ভাবুক ভঙ্গিতে নাজমা বেগম হেসে বলে, বুঝতে পেরেছি, অনেক বুঝদার হয়ে গেছিস। বেসিনের পাশে চাল রাখা আছে, ওগুলো হাতের সাহায্যে ধুয়ে নে। আচ্ছা। বেসিনের সামনে দাঁড়িয়ে চাল ধুতে শুরু করে। অদক্ষ হাতে যদিও পারছে না, তবে চেষ্টা করছে। পুরো বেসিনময় চালের ছড়াছড়ি করে রেখেছে। কোনো রকমে ধোয়া শেষ করে নাজমা বেগমের কাছে আসে। মামিমণি, হয়েছে? আচ্ছা, ওখানে রেখে দে। বেসিনের কাছে এসে ছড়িয়ে ছিটিয়ে রাখা চালগুলো তুলতে শুরু করে। দাঁতের ফাঁসে নোট কাটতে কাটতে মুখটা কাচুমাচু করে জিজ্ঞেস করে, তো তুমি কি করে জানলে আমি চাল ফেলেছি? আমি আগে থেকেই জানতাম চাল পড়বেই। প্রথমবার করছিস, তবুও দিলাম তোর ইচ্ছেকে প্রাধান্য দিয়ে। রিমঝিমের মুখে হাসি ফুটে ওঠে। আরও কাজ করবি নাকি এখনো ভূত নামেনি? উৎসুক হয়ে বলে, করব। এই চা আর কফির ট্রেটা ড্রয়িং রুমে নিয়ে যা। একটা চা তোর মামাকে দিবি আর একটা তুই খাবি। কফিটা সৃজনকে দিবি, ঠিক আছে? ঠিক আছে। এবার আর কোনো গন্ডগোল করবি না? না না, কোনো গন্ডগোল করব না। ট্রে হাতে নিয়ে বাহিরে বেরিয়ে আসে। তেমন ভারী নয়, তাই খুব একটা সতর্ক হয় না। সৃজনের দিকে তাকিয়ে পা ফেলে আসতেই হোঁচট খেয়ে নিচে পড়ে যায়। সাথে গন চিৎকার তো আছেই। ট্রেটা বেশ কিছুটা দূরে ছিটকে পড়ে। সৃজন, আফতার, তালুকদার, রিমঝিমের চিৎকার আর গুড়গুড় শব্দে দৌড়ে আসে। ততক্ষণাৎ নাজমা বেগমও হম্বতিম্বি করে বেরিয়ে আসে। সবাই স্পষ্টই বুঝতে পেরেছে কি হয়েছে। নাজমা বেগম রিমঝিমকে নিচ থেকে তোলার জন্য উদ্যত হয়। এই গাধা, দেখে হাঁটতে পারিস না? হাঁটতে গেলেই তো বাদরের মতো লাফালাফি করিস। মাঝে মাঝে মনে হয় কোমরের লাট বল্টু ঢিলে হয়ে গেছে। তার উপর তোকে চা কে আনতে বলেছিল? কপট রেগে গিয়ে ক্ষিপ্ত গলায় বলে, তুই রিমকে শুধু শুধু কথা শোনাচ্ছিস কেন? আমিই বলেছি চায়ের ট্রেটা নিয়ে যেতে। নাজমা বেগম। এদের কথোপকথনে আফতার, তালুকদার পুনরায় চলে যায়। নিচে কি যেন ছিল দেখতে পাইনি, তাই পা দিতেই পড়ে গেছি। রিম ছোট ছোট করে উচ্চারণ করে,
অন্ধ কোথাকার, তুই পড়েছিস বাংলাদেশে আর চায়ের ট্রেটা পড়েছি ইন্ডিয়ায়। দেখ তোর থেকে 50 হাত দূরে। নাচতে না জানলে উঠোন বাঁকা, কাজ করতে পারবে না তবুও করার জন্য লাফালাফি করবে। আম্মু, তুমি এই বলদটারে কেন কাজ করতে দিয়েছ? এইটুকুর জন্য এত কথা শোনাচ্ছে। রাগে দুঃখে বলেই ফেলে, আপনি বলদ, আপনার ভবিষ্যৎ বাচ্চারা বলদ, বলেই উপরের দিকে বড় বড় কদমে পা বাড়ায়। আম্মু, দেখেছ ওর সাহস কতটা বেড়েছে? নাজমা বেগম ঠোঁট চেপে হাসছে। সৃজনের দিকে তাকিয়ে হাতের সাহায্যে শান্ত হতে বলে, ওয়াও কি কাজ জানো! আহা, আমি তো ফিদা হয়ে গেলাম। আগে থেকেই সিঁড়ির কাছে দাঁড়িয়ে থাকা স্মৃতি ঠাট্টার ন্যায় বলে। রিমঝিম চোখ গরম করে তাকায়। আর একটা কথাও বললে পরপারের টিকিট কনফার্ম করে দেব। মনে হচ্ছে রাগটা একটু বেশি হয়েছে আফামনির। থাক, আর কিছু বলা যাবে না। মনে মনে প্রথমেই স্মৃতি আর রিমঝিমকে শেখ বাড়িতে পৌঁছে দেয়। এরপর ওখান থেকেই আবার কলেজে ছেড়ে দিয়ে হাসপাতালে চলে যায়। কাজ শেষে আবার শেখ বাড়িতে যাবে। ক্লাস শেষ করে দুজনেই বেরিয়ে আসে। আজ আলিয়া আসেনি। ভাইয়া যেখানে ফাঁকি মারার চান্স নেই সেখানে। ক্লান্ত রিমের মুখ দিয়ে কথাটা বেরিয়ে আসে, এটা আবার নতুন কি রিম? স্মৃতি, আজ তো আমাদের রিকশা ধরে যেতে হবে। দ্রুত সাইটে চল, তাড়াতাড়ি ফিরতে হবে। রিকশার জন্য রাস্তায় দাঁড়িয়ে আছে এমন সময় কেউ একজন সামনে এসে রিমঝিমের হাত ধরে। মুখের দিকে তাকাতেই রিমের মুখ শুকিয়ে যায়। আপনি? কেন, আমাকে চিনতে তোমার অসুবিধা হচ্ছে? এতদিন তোমাকে চাতক পাখির মতো খুঁজেছি, কিন্তু চোখের সামনে থাকলেও ঠিক চিনতে পারিনি। আজকে চিনতে আমার একটুও ভুল হচ্ছে না ফুলপরি। শক্ত গলায়, দেখুন সরি, অতীতে কি হয়েছে তা ভুলে যান। আমার এখন বিয়ে হয়ে গেছে। ভয়ে ভয়ে উচ্চারণ করে। আমি জানি, তুমি তো আমাকে ভালোবাসো। একবার বলো, আমি তোমাকে ঠিক মুক্ত করে আবার নিজের কাছে আনব। এরিস অনুরোধের সুরে শুধায়। রিম ঝটকা দিয়ে হাত ছাড়িয়ে নেয়। এটা সম্ভব নয়, আর আপনাকে আমি যা ভেবেছিলাম আপনি তা নন। আপনার এই ড্রেস, চেহারা কেমন জানি এখন ভয়ঙ্কর লাগে। দুজনেই রিকশা ধরে দ্রুত চলে যায়। এদিকে এরিস রাগে গাড়িতে লাথি মারে। এটা তুই আমার সাথে ভালো করলি না। স্মৃতি, আমার কেমন ভয় করছে, যদি কিছু করে। রিম, আরে কিচ্ছু হবে না, শুধু শুধু ভয় পাচ্ছিস। এটা নিয়ে যত ভাববি ততই ভয় পাবি, তাই এসব নিয়ে ভাবতে হবে না, রিল্যাক্স। তুই ঠিকই বলেছিস। মন খারাপ করে। বাসায় পৌঁছেই আগে লাঞ্চ করতে বসে। রায়হান শেখ, মাহিম সহ খেতে বসেছে। এলিজা শেখ খাবার বেড়ে দিচ্ছে। যেহেতু বিয়ের পর রিম এই বাড়িতে প্রথম এসেছে, তাই অনেক খাবারের আইটেম করা হয়েছে। সৃজন কখন আসবে? রায়হান শেখ খেতে খেতে। কাজ শেষ করে এখানেই চলে আসবে। এলিজা শেখ। খাওয়ার মাঝেই আকাশ ডেকে ওঠে। এই অসময় মনে হচ্ছে বৃষ্টি আসবে। এলিজা। বৃষ্টি আসবে শুনেই রিমঝিমের মন নেচে ওঠে। রিম মুখ খোলার আগেই স্মৃতি বৃষ্টিতে ভেজার উস্কানি দেয়। তবে দুজনেই চিন্তায় পড়ে যায়, এলিজা শেখ যদি ভিজতে না দেয়। এই তোরা কি প্রেশফিস করছিস? আবার বৃষ্টিতে ভেজার প্ল্যান করছিস না তো? এলিজা শেখ। দুজনেরই মুখ চুপসে যায়। বৃষ্টিতে ভেজার স্বপ্নে 2 বালতি পানি ঢেলে দিল। আম্মু, আমরা বৃষ্টিতে ভিজব, এতে তুমি যাই বলো কিছুই যায় আসে না, আত্মবিশ্বাস নিয়ে বলে। দেখেছেন, আপনার সামনেই কেমন মুখে মুখে কথা বলছে। আহা, তুমিও ওদের কেন বাধা দিচ্ছ? থাক না, নিজেদের মতো আনন্দ করুক। অসুস্থ হলে তখন কি হবে? একদম না। আব্বু তো পারমিশন দিয়েই দিয়েছে, তোমার কথা শোনা তো দূরের কথা, পাত্তাই দেব না। রিম। বৃষ্টি পড়তেও শুরু করেছে। দ্রুত খাওয়া শেষ করে পা বাড়াতেই আবার এলিজা শেখ বলে ওঠে, ঠিক আছে যাও, আমার কথা নাই শুনতে পারো, কিন্তু সৃজন। সৃজন নামটা শুনতেই দুজনে থেমে যায়। আমার কথা না শুনলে সৃজনকে বলে দেব। এই অসময়ে বৃষ্টিতে ভিজে অসুস্থ হলে তখন তোদেরকে কি করে, তখন মজা বুঝবে। ফুপি, প্লিজ যেতে দাও না। রিম কোথায় গেল? এলিজা শেখ অবাক হয়ে জিজ্ঞেস করে। আম্মু, আমি নিচে। নিচে আমার পা ধরে কি করছিস? হাত জোর করে করুণার সুরে বলে, প্লিজ 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 আম্মু, যেতে দাও, কথা দিচ্ছি, একটু ভিজেই চলে আসব, প্লিজ ভাইয়াকে বলো না। এতক্ষণ তো বাঘের রূপ ছিল, 2 সেকেন্ডেই বিড়াল হয়ে গেলি। আচ্ছা ঠিক আছে যা, তবে বেশিক্ষণ বাহিরে থাকবি না। ঠিক আছে আম্মু, ঠিক আছে। দুজনেই ছাদের দিকে দৌড় ধরে। রায়হান শেখ মুচকি হাসে। মাহিম যেতে নিলেও এলিজা শেখ আটকে ধরে। মাহিম তো রেগে ফেটে যাওয়ার মতো অবস্থা। ওদের যেতে দিল, কিন্তু শুধু ওকেই যেতে দিল না। অবিচারটা ওর সাথেই হলো। বৃষ্টি বেশি জোরেও না, আবার আসতেও না, মধ্যমভাবে পড়ছে। স্মৃতি আর রিমঝিম সাদময় আনন্দে ভিজছে। কত সময় চলে গেছে সেদিকেও হুঁশ নেই। এই বৃষ্টিও একদম সঠিক সময়ে এসেছে, আমার মনকে আনন্দে মাতিয়ে দিতে। স্মৃতি, অনেক দিন পর খুব আনন্দ লাগছে রে। একদম ঠিক, অনেক আনন্দ লাগছে, তাই না? এবার আরও বেশিই আনন্দ হবে।
শান্ত অথচ মনে ভয়ে ঢোকার মতো কথাগুলো কানে আসতেই পেছন ঘুরে তাকায়। সাদের দরজার সাথে হেলান দিয়ে লাঠি হাতে দাঁড়িয়ে আছে সৃজন। দুজনেরই কলিজা ধক করে কেঁপে ওঠে। এই রে, ভাইয়া আবার কোথা থেকে আসলো? স্মৃতি। কাম সারছে, এই অসময়ে সিংহটা কোত্থেকে বেরিয়ে এলো মাবুদ? রিম। ইনশাল্লাহ নতুন পর্ব আসলে সবার আগে আমাদের চ্যানেলে পাবেন। এই জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।